মির্চির নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কিন্তু যদি ঈশ্বরে বিশ্বাস থাকত, তাহলে ঈশ্বরের নামে শপথ নিয়ে বলতে পারতাম, আমি শুধু ভূমিসুতাকেই চাই। যদি মা বেঁচে থাকতেন, তাহলে মায়ের নামে দিব্যি দিয়ে বলতাম, ভূমিসুতার সঙ্গ না পেলে আমার বাকি জীবনটা বিস্বাদ হয়েই থাকবে। তবু এ চাওয়াও অর্থহীন। আমি কিছুতেই ভূমিসুতাকে পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারলাম না। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। ভরতের জ্ঞান ফেরার পর দিন সকালে এলো হেম। ভরত এর মধ্যে বালিশে হেলান দিয়ে বসেছে, এই প্রথম চা খাচ্ছে। হেম তাকে দেখে বলল, একেবারে ফিট দেখছি, সেরে উঠেছ। একটা নাপিত ডেকে দাড়ি কামিয়ে ফেলো। খোঁচা খোঁচা দাড়িতে বেশি রুগ্ন দেখায়। যুগান্তরের আখড়ায় সবাই তোমার কথা বলা বলি করে। চলো, যাবে নাকি? আজ কি পারবো? আজ না হয় কাল। বেশি দিন বিছানায় শুয়ে থাকা ঠিক নয়। দ্বারিকা বাবু সবাইকে ধন্য ধন্য করছে, উনি তোমাকে বাঁচালেন। আমরা দ্বারিকা বাবুকেও দলে নিয়ে নেব ঠিক করেছি। আচ্ছা হেম, সে রাতে আর কারুর কিছু হয়নি? কোথায়? সেই রংপুরে? না, আমরা সবাই মিরাকুলাসলি এসকেপ করতে পেরেছিলাম। তোমায় অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আর একটা ডাকাতের দল এসে এমন গন্ডগোল পাকিয়ে দিল, আমি সারা রাত একটা গাছে উঠে বসেছিলাম, আমায় কেউ দেখতেই পাইনি। শুধু আমারই কেন এমন হয় বলতে পারো? লোকটা যেন মাটি ফুঁড়ে উঠে এলো আমার সামনে, হাতে একটা বর্ষা। শুধু আমাকে মারবার জন্যই যেন ওকে কেউ পাঠিয়েছিল। ওসব ভেবে আর লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। আমাদের কাজ তো শেষ হয়নি, আবার শুরু করতে হবে। ফুলার হেম এদিক ওদিক একবার তাকিয়ে নিল। কাছাকাছি কারুকে দেখতে না পেয়ে মাথাটা ঝুঁকিয়ে এনে বলল, আমায় কেউ দেখতে পায়নি। সেই শূকর সন্তানটা এখনো বেঁচে আছে, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেছে বলতে পারো। রংপুরে তো কিছুই হলো না। আমরা তোমায় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ধরে নিলাম তুমি কলকাতায় ফিরে গেছো, কারণ পুলিশের হাতেও তুমি ধরা পড়নি। এর মধ্যে খবর পাওয়া গেল ব্যামফিল্ড ফুলার ট্রেনের বদলে ব্রহ্মকুণ্ড স্টিমারে চেপে গোয়ালন্দ যাচ্ছে। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা? সেই তো মজা। আমরা যাকে বাঙালির 1 নম্বর শত্রু ভেবে নিধন করতে চাইছি, তাকেই আবার বাঙালিরা সংবর্ধনা জানাতে চায়। অবশ্য বঙ্গভঙ্গের জন্য যারা খুশি, সেই পূর্ববঙ্গের এক শ্রেণীর বাঙালি, আমরা ঠিক করলাম ওখানেই অ্যাকশন নিতে যাব। এবারে আর বারিন গেল না, আমাকে আর প্রফুল্ল চাকিকে পাঠালো। ও হরি, গোয়ালন্দে গিয়ে দেখি সেখানে জল থই থই করছে। কদিন আগে বন্যা হয়েছে, গোয়ালন্দ স্টেশনেও 1 কোমর জল। সংবর্ধনা অনুষ্ঠান বাতিল। লাট সাহেব স্পেশাল ট্রেনে করে ফিরে যাচ্ছে কলকাতায়। ভরতের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল। হেম চওড়াভাবে হেসে বলল, হাসিরই ব্যাপার বটে। এ যেন বাচ্চাদের চোর পুলিশ খেলাকে ও হার মানায়। আমরা যেখানেই যাই পাখি ফুড়ুত। তার মানে কিন্তু এই নয় যে আমাদের প্ল্যান জানাজানি হয়ে গিয়েছিল। তাহলে তো পুলিশ আমাদের শ্রীঘরে পুরে দিত অনেক আগেই। কেউ কিছু সন্দেহ করেনি। ফুলারের নিয়তি যেন তাকে বাঁচিয়ে দিচ্ছে। গোয়ালন্দে বসেই আমরা মরিয়া হয়ে ঠিক করলাম, শিয়ালদা স্টেশনেই আমরা ফুলারের ওপর অ্যাটেম্প্ট করব। আমরা ধরা পড়ি, মরি, যা হয় হোক। প্রফুল্লর তো খুব উৎসাহ। আমি তোমার অভাবটা খুব ফিল করছিলাম। যাই হোক, ট্রেনে চেপে আমরা নৈহাটি স্টেশনে এসে দেখি সেখানে পুলিশে পুলিশে একেবারে ছয়লাভ।
যেদিকেই তাকাও শুধু লাল পাগড়ি, চতুর্দিকে প্রচুর আলো। কি ব্যাপার? শোনা গেল ফুলার সাহেব ওই স্টেশনে বসে আছে। সেখানে ইঞ্জিন পাল্টানো হবে না কি যেন একটা হবে। পুলিশ সব লোকের বডি সার্চ না করে স্টেশনে যেতে দিচ্ছে না, বাচ্চা ছেলেরাও বাদ নয়। আমরা দুজনে কামরার উল্টো দিকের দরজা দিয়ে নেমে পড়ে হাঁটতে লাগলাম লাইন ধরে। খানিক দূরে গিয়ে অন্ধকার মাঠের মধ্যে বসে রইলাম। ট্রেন তো এদিক দিয়ে যাবেই, আর প্রথমে বেশি স্পিডও থাকে না। লাট সাহেবের কামরা দেখে লাফিয়ে উঠতে পারবো, তারপর দুজনে গুলি চালাবো সঙ্গে সঙ্গে, যাতে মিস না হয়। দুজনে বসে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। আমার এই কথাও মনে হচ্ছিল, এভাবে অ্যাকশন নিলে আমাদের পালাবার কোনো পথ থাকবে না। লাট সাহেবের বডিগার্ডরাও গুলি চালিয়ে আমাদের ছুঁড়ে ফেলবে। তাই যদি হয় তাহলে সিগারেটের প্যাকেটটা রেখে লাভ কি, শেষ করাই ভালো। প্রায় ঘন্টা খানেক বসে আছি, কোনো সাড়া শব্দ নেই। তারপর এক সময় ট্রেনের শব্দ হলো। সঙ্গে সঙ্গে আমরা দুজনে ফুল অ্যালার্ট। ও হরি, সেটা ট্রেন নয়, শুধু ইঞ্জিন। তাও ঘ্যাঁস ঘ্যাঁস করে খানিকটা এসে থেমে গেল, আবার পিছোতে লাগলো। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আরো কিছুক্ষণ অপেক্ষা করে আমরা গুটি গুটি এগোলাম স্টেশনের দিকে। গিয়ে দেখি একটাও পুলিশ নেই, আলো নেই, সব ভোঁ-ভাঁ, যেন ভানুমতির খেলের মতন সবকিছু মিলিয়ে গেছে। একজন টিকিট বাবুকে ধরে জানলাম লাট সাহেব হুগলির পুল পেরিয়ে চলে গেছে গঙ্গার ওপারে। সেখান থেকে ইআই রেলওয়ে ধরে সোজা চলে যাচ্ছেন বোম্বাই, তারপর জাহাজ ধরে একেবারে বিলেত। এদেশে আর ফিরবেনই না। হেমের মুখে সবটা শুনে ভরত হতবুদ্ধির মতন জিজ্ঞেস করল, তার মানে কি? উনি ভয় পেয়ে পালালেন? পাগল নাকি? মহাশক্তিমান ইংরেজ সরকারের প্রতিনিধি ভয় পাবে আমাদের মতন কয়েকটা ল্যাকপেকে বাঙালিকে? ব্যাপারটা তা নয়। একটা খবর আমরা জানতেই পারিনি, ব্যামফিল্ড ফুলার এর মধ্যে পদত্যাগ করেছে। কেন্দ্রের সঙ্গে কি একটা ব্যাপারে খিটিমিটি বেঁধেছিল। কার্জন সাহেবের মতো ফুলারও পদত্যাগ করে দেশে ফিরে গেল। আমাদের প্রথম বিপ্লব প্রয়াসেরও এখানেই ইতি। ফুলারের বদলে অন্য ফুলার আসবে। হ্যাঁ, তা ঠিক। অন্দরমহল থেকে হেমের জন্য চা ও জল খাবার এলো। দ্বারিকা অনেক বেলা পর্যন্ত নিদ্রার সুখ উপভোগ করে, 11টার আগে নিচে নামে না। ভূমিসুতা সংলগ্ন কক্ষটিতে নিঃশব্দে বসে আছে। হেম তার উপস্থিতি টের পায়নি। খানিকক্ষণ কথাবার্তার পর হেম বলল, আমি কয়েকদিনের জন্য মেদিনীপুরে যাব, তুমিও আসবে নাকি আমার সঙ্গে? এখনো তো বিছানা থেকেই নামতে পারি না। একটু নড়াচড়া করলেই পেটের ক্ষতটায় ব্যথা শুরু হয়। কবে হাঁটতে পারবো জানি না। ঠিক আছে, আরো কয়েকটা দিন বিশ্রাম নাও, আমি ঘুরে আসি। মেদিনীপুরে বসে প্ল্যান করব। এরকম ছেলে খেলা আর নয়। এরপর আট ঘাট বেঁধে কাজে নামতে হবে। তখন তোমাকে সঙ্গে পাবো তো? তোমাকে ডাকলে তুমি আসবে? ভরত পাশের ঘরের দিকে চকিতে একবার তাকালো। দরজার একটি পাল্লা খোলা। একটা জল চৌকির ওপর বসে থাকা ভূমিসুতাকে সে দেখতে পাচ্ছে, কিন্তু বিপরীত দিকের চেয়ারে হেমের দৃষ্টিপথে সে আসে না। বন্ধু, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংসার সুখ আমাদের জন্য নয়। আমার তো বাড়িতে থাকতেই ভালো লাগে না। বঙ্গভঙ্গের প্রতিশোধ না নিয়ে ছাড়ব না। আমরা তো প্রাণ দিতে রাজিই আছি, কিন্তু তার আগে একটা কিছু বড় কাজ করে যেতে হবে, যাতে ইংরেজ শক্তি কেঁপে ওঠে। এইবার ভরত হেমের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বন্ধু, তুমি যখনই ডাকবে আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো, কথা দিলাম। কবি যদি হতেন নিছক কল্পনা বিলাসী, সংসারের মধ্যেও নিজস্ব একটা দ্বীপ নির্মাণ করে যদি থাকতেন স্বেচ্ছানির্বাসিত, তাহলে তিনি অনেক সমস্যা এড়িয়ে যেতে পারতেন। কিন্তু তেমন কোনো অনাসক্ত ব্যক্তির পক্ষে কি কবিতা রচনা সম্ভব? কুসুমগন্ধ, চন্দ্রকিরণ আর দক্ষিণা পবন সেবন করে কবিরা বাঁচতে পারে না।
যদিও জনসাধারণের সেই রকমই ধারণা। সব কবিকেই অনেক সময় জল কাদার পথ হেঁটে পার হতে হয়। পারিপার্শ্বিকের লোভ, বঞ্চনা, শোষণ, দারিদ্র্যের আঁচ শরীরে অনুভব করতে হয়। সমসাময়িক বাস্তবতার মধ্যে জড়িয়ে পড়তে হয় কখনো কখনো। দেশ ও সমাজের সংকটে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে যদি নাও পারেন, তবু তিনি অতন্দ্র পর্যবেক্ষক। কবিতা বা গদ্য যাই লিখুন, সবই মনুষ্য জীবনের ইতিহাস। অন্যান্য কবিদের তুলনায় রবীন্দ্রনাথ জড়িয়ে পড়েছেন অনেক বেশি। একসঙ্গে অনেকগুলো দায়িত্বের বোঝা তার কাঁধে। জমিদারি দেখাশোনার সব ভারী এখন আমার উপর। আয় বাড়াবারও চিন্তা করতে হয়। বাবা মশাই গত হয়েছেন, তাঁর কাছ থেকে জমিদারি পরিচালনার প্রণালী আমিই বেশি শিখেছি। অন্যদিকে আছে শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয়। তার ব্যবস্থাপনার খুঁটিনাটি, শিক্ষক নিয়োগ, অর্থের যোগান, এই সব কিছুই তো দেখতে হয় আমাকে। শান্তিনিকেতনে হঠাৎ ছাত্রদের সংখ্যা বাড়তে শুরু করেছে, কারণ স্বদেশী আন্দোলনের জন্য ছেলেরা বয়কট করেছে সরকারি স্কুল। অরবিন্দ ঘোষের অধ্যক্ষতায় স্থাপিত হয়েছে জাতীয় বিদ্যালয় বউবাজার স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে। কিছু কিছু অভিভাবক সন্তানদের সরকারি স্কুল থেকে ছাড়িয়ে এনেছেন বটে, কিন্তু জাতীয় বিদ্যালয়ে ভর্তি করতে সাহস পাচ্ছেন না। সেটা সরকার বিরোধিতা। সেই সব অভিভাবকদের চোখ পড়েছে শান্তিনিকেতনের দিকে। এ বিদ্যালয় সরকারিও নয়, জাতীয় বিদ্যালয়ের আওতার মধ্যেও পড়ে না। ছাত্র সংখ্যা বাড়লে সমস্যাও বাড়ে। শুধু শান্তিনিকেতনের ঐরূপ একটি বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেওয়াই একজন মানুষের পক্ষে যথেষ্টরও বেশি। উপরন্তু রবীন্দ্রনাথ আরও অনেক কিছুর সঙ্গে জড়িত। আমি সংসার থেকেও মুক্ত পুরুষ নই। মাতৃহীন ছেলে মেয়েগুলোকে সামলাতে হয় আমাকেই। আপাতত জ্যেষ্ঠ পুত্র রথিকে কৃষিবিদ্যা শিক্ষার জন্য পাঠানো হয়েছে আমেরিকায়। তার খবরাখবর রাখতে হয়। মাধুরীলতা স্বামীর ঘর করছে, মাঝে মাঝে তার শরীর ভালো থাকে না। মীরা বেশ ডাগরটি হয়ে উঠেছে। এবার তার বিবাহের ব্যবস্থা করতে হবে। ছোট ছেলে সমী থাকে শান্তিনিকেতনে, সে ছিল মায়ের সব থেকে প্রিয় সন্তান, আমারও অতি আদরের। সমীর ভাবভঙ্গি অবিকল তার বাবার মতন। অনেকে বলে রবি ঠাকুরের ছেলে সমী ঠাকুর। এর মধ্যেই সে ভালো গান গায়, অসাধারণ স্মৃতিশক্তি। রবীন্দ্রনাথ এই কনিষ্ঠ পুত্রটিকে বেশি সঙ্গ দিতে পারেন না, তাকে অনবরত ঘুরে বেড়াতে হয়। তবু সমীর পড়াশুনোর যাতে ক্ষতি না হয়, সেই চিন্তা সর্বক্ষণ তার মন জুড়ে থাকে। এছাড়া রয়েছে দেশের চিন্তা। আর কোনো লেখক মাতৃভূমির ভাবমূর্তি এবং দেশের মানুষের অপমান ও দুর্দশা নিয়ে এতখানি ভাবিত নন। ইংরেজদের যে কোনো দুষ্কর্ম যেন আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করে। বঙ্গভঙ্গ আমি কিছুতেই মেনে নিতে পারিনি। বাঙালি জাতিকে এইভাবে দুভাগ করে দিলে একসময় বাংলা ভাষার ওপরেও খড়গাঘাত হবে। আমার অতি প্রিয় বাংলা ভাষা। কিন্তু বঙ্গভঙ্গ রোধের আন্দোলন যেদিকে বাঁক নিয়েছে, তাও আমার মোটেই পছন্দ নয়। নেতাদের মধ্যে দলাদলির প্রকট রূপ দেখে আমি কষ্ট পাই। প্রত্যেকের ভিন্ন মত। ভারতের দুর্ভাগ্য এই যে এমন কোনো সর্বভারতীয় নেতা নেই যার নির্দেশ সকলে মেনে চলতে পারে। দাদাভাই নওরাজি, ফিরোজ শাহ মেটা, বদরুদ্দিন তাইবজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আব্দুর রসুল, বিপিন পাল, রানাডে, তিলক, গোখলে, আব্দুস সৌভান চৌধুরী, লালা লাজপত, এরা কেউই সর্বজন গ্রাহ্য নন। রবীন্দ্রনাথ সুরেন্দ্রকে দেশনায়ক করার প্রস্তাব দিয়েছিলেন, কেউ বিশেষ গুরুত্ব দেয়নি। সুরেন্দ্রনাথও সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে নিজের রিপন কলেজের স্বার্থ দেখছেন বলে জনপ্রিয়তা হারিয়েছেন অনেকখানি। বিদেশি রাজতন্ত্র, তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ হতে ভারতীয়রা শেখেনি। সেরকম নেতাই বা কোথায়? ইংরেজ ভারতীয়দের এই দুর্বলতা জেনে গেছে বলেই আরও বিভেদ নীতি চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় ভারতের সব দুর্দশার জন্য শুধু ইংরেজকে দায়ী করা ঠিক নয়।
এ আমাদেরই পাপ। আমরা এখনো ক্ষুদ্র স্বার্থ আর অহমিকা নিয়ে মত্ত। অল্প বয়সীরা, ছাত্র ও তরুণ দল ইদানিং তিলকের খুব ভক্ত হয়েছে। রবীন্দ্রনাথও একসময় তিলককে সমর্থন করেছেন। তিলক কারারুদ্ধ হবার সময় তার মামলা চালাবার জন্য সাহায্য করেছেন। এখন আর উৎসাহ পাই না, বরং মনে হয় আমি ভুল করেছিলাম। অন্যের কথায় মেতে উঠে শিবাজী উৎসবের মতন কবিতা লেখা আমার উচিত হয়নি। বাল গঙ্গাধর তিলক যদি সর্বভারতীয় নেতা হয়ে ওঠে তাহলে আরও বিপদ আসন্ন। মহাতেজী ওই লোকটি উগ্র হিন্দু। হিন্দুত্বের ধ্বজা তুলে ধরে তিনি জাতীয় আন্দোলন থেকে মুসলমানদের আরও দূরে ঠেলে দিচ্ছেন। মহারাষ্ট্রের গণেশ উৎসব শিবাজী উৎসবকে তিলক নিয়ে এসেছেন বাংলায়। অনেকেই মেতে উঠেছেন তা নিয়ে। রবীন্দ্রনাথের একেবারেই পছন্দ হয় না। পূর্ববঙ্গ থেকে প্রায়ই হিন্দু মুসলমানের দাঙ্গা হাঙ্গামার খবর শোনা যায়। এতকাল প্রতিবেশী থেকেও মুসলমানরা যে হিন্দু মন্দির ধ্বংস করতে পারে, হিন্দুরা মুসলমানদের নারী শিশুর ওপর অত্যাচার করতে পারে, এটাই তো অবিশ্বাস্য। এই বিভেদের বীজ কোথায় সুপ্ত ছিল? ইংরেজ শাসকরা যে নিজেদের স্বার্থে এই বীজকে সযত্নে লালন করছে তা হিন্দুরাও বুঝছে না, মুসলমানরাও বুঝছে না। এত সব দায়িত্ব ও চিন্তা থাকলে কি কবিতা রচনা করা যায়? কবি ভাববিলাসী নন, আবার নিরন্তর কর্মযোগী হয়ে থাকলেও তার শিল্পসত্তা চাপা পড়ে যায়। পলায়নবাদী নন কবি, কিন্তু সৃষ্টির সময়টাতে তাকে পলাতক হতেই হয়। সেই সময়ই পাচ্ছেন না রবীন্দ্রনাথ, তাই কবিতাও লেখা হচ্ছে না তেমন। ইদানিং একটার পর একটা প্রবন্ধ লিখছেন, তাতে প্রকাশ করছেন দেশ কাল সমাজ নিয়ে তাঁর চিন্তা। কিন্তু এসব পড়েই বা কজনের চৈতন্য হবে কে জানে। আপাতত কন্যার বিবাহের চিন্তাটাই প্রাধান্য পাচ্ছে। মীরার বয়স 13 পেরিয়ে গেছে, আর দেরি করা যাবে না। পাত্রের অনুসন্ধান চলছে নানা স্থানে। অনেক পাত্রপক্ষ নিজেরাই প্রস্তাব নিয়ে আসে। চতুর্দিকে রটে গেছে ঠাকুর বাড়ির কোনো কন্যাকে বিবাহ করলে রাজকন্যা ও অর্ধেক রাজত্বের মতন একটি সুন্দর বধূ ও ইংল্যান্ডে গিয়ে পড়াশোনার খরচ পাওয়া যায়। শ্বশুর বাড়ির খরচে বিলেতে গিয়ে ব্যারিস্টার হবার লোভে অনেক যুবকই উঁকি ঝুঁকি মারে। রবীন্দ্রনাথ অবশ্য ঠিক করে রেখেছেন, এবার আর আমি কিছুতেই পণ দেব না। বিদেশে পাঠাবার প্রতিশ্রুতির বিনিময়ে জামাই আনব না। রেণুকার বিয়ের ব্যাপারে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সত্যেন্দ্র এখনো জ্বালিয়ে যাচ্ছে আমাকে। সত্যেন্দ্রর অপদার্থতায় রেণুকার মন ভেঙে গিয়েছিল। শেষ পর্যন্ত সে আর বাঁচলই না। বন্ধুরা কিছু কিছু পাত্রের সন্ধান আনছেন, কোনোটি বোম্বাইয়ের, কোনোটি লাহোরে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর ছেলেমেয়েদের বিবাহের কিছু কিছু চল হয়েছে এখন। সরলার যেমন বিবাহ হয়ে গেল পাঞ্জাবের এক অধিবাসীর সঙ্গে। তবে আমি মেয়েকে খুব দূরে পাঠাতে চাই না, মাঝে মাঝে তাকে দেখতে চাই। একদিন বরিশালের বামন দাস গাঙ্গুলির এক ছেলে একটি চিঠি নিয়ে এলো তার সঙ্গে দেখা করতে। সে এসেছে ব্রাহ্ম সমাজ সম্পর্কীয় কাজে, কিন্তু তাকে দেখেই রবীন্দ্রনাথের পছন্দ হয়ে গেল। 17-18 বছর বয়সী সদ্য কৈশোর উত্তীর্ণ যুবক, বেশ দীর্ঘকায় ও গৌরবর্ণ, সুঠাম স্বাস্থ্য, মুখমণ্ডলে বেশ একটা তেজস্বী ভাব আছে। তার সঙ্গে কিছু কথাবার্তা বলে আরও মুগ্ধ হলেন রবীন্দ্রনাথ। এ যেন দৈব যোগাযোগ। ছেলেটির নাম নগেন। সে ব্রাহ্ম পরিবারের সন্তান, আবার গঙ্গোপাধ্যায় বংশীয় বলে খাঁটি ব্রাহ্মণ, যাকে বলে সোনায় সোহাগা। রবীন্দ্রনাথ বামন দাসের চিঠির উত্তরে কাজের কথা লেখার পর নগেন্দ্রর সঙ্গে নিজের কন্যার বিবাহ প্রস্তাব জানালেন। যথাসময়ে উত্তর এলো। বামন দাস জানালেন যে একে তো সুবিখ্যাত ঠাকুর পরিবার, তার উপরে প্রখ্যাত কবি ও ব্রাহ্ম সমাজের নেতা রবীন্দ্রবাবুর কন্যার সঙ্গে নিজের পুত্রের বিবাহ দেওয়া তো অতি ভাগ্যের কথা। কিন্তু শ্রীমান নগেন্দ্র এখন বিবাহে ইচ্ছুক নয়। সে ব্রাহ্ম সমাজের কাজ করতে চায় ও উচ্চ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী। চিঠি পড়ে রবীন্দ্রনাথ আবার লিখলেন, ব্রাহ্ম সমাজের প্রচার কার্য ও উচ্চশিক্ষা গ্রহণ দুটিই বিশেষ সমর্থনযোগ্য।
তবে এর সঙ্গে বিবাহ করতে বাধা কি? বামন দাসের কাছ থেকে এবারে উত্তর এলো যে তিনি বুঝিয়ে সুঝিয়ে পুত্রকে রাজি করিয়েছেন। কিন্তু শ্রীমানের একটি শর্ত আছে। সে উচ্চ শিক্ষার্থে আমেরিকা যাবে বলে মনস্থির করেছে। জাহাজ ভাড়া ও সেখানে পড়াশোনার ব্যয় জুগিয়ে যাওয়ার সামর্থ্য তার পিতার নেই। সুতরাং মহাশয় যদি জামাতাকে পুত্রবৎ মনে করে আমেরিকায় পাঠাবার ব্যবস্থা করে দিতে পারেন, তবেই এই বিবাহ সম্ভব হতে পারে। ঘুরে ফিরে সেই একই প্রস্তাব, তবে ইংল্যান্ড নয়, আমেরিকা। ভাড়া অনেক বেশি। রবীন্দ্রনাথ নিজের জেদ আঁকড়ে থাকতে পারলেন না। পাত্রটি তার এমনই মনোমতন যে তিনি ওকে হাতছাড়া করতে চান না। তিনি আবার ভুল করলেন। তিনি ওই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ব্রাহ্মণদের সম্পর্কে রবীন্দ্রনাথের দুর্বলতা আছে, কিন্তু পদবীতে ব্রাহ্মণ হলেও নগেন্দ্র ব্রাহ্মণত্ব কিছুই মানে না। হিন্দুয়ানেরই ঘোর বিরোধী। এই বয়সেই সে গোঁড়া ব্রাহ্ম, তাও সাধারণ ব্রাহ্ম সমাজের। আদি সমাজের সঙ্গে তাদের দূরত্ব অনেকখানি। প্রথম দর্শনে রবীন্দ্রনাথ তাকে মনে করেছিলেন তেজস্বী। আসলে সে স্বভাবে উদ্ধত ও গোঁয়ার। বিবাহের রাতেই তার আচরণে সে প্রমাণ পাওয়া গেল। বিবাহের ব্যবস্থা হয়েছে শান্তিনিকেতনে। এর আগে শান্তিনিকেতনে বড় রকমের কোনো পারিবারিক উৎসব হয়নি। রবীন্দ্রনাথ আত্মীয়, বন্ধু বান্ধব অনেককে আমন্ত্রণ জানালেন। এই তাঁর শেষ কন্যার বিবাহ। সেজন্য বেশ বড় রকমের অনুষ্ঠানের ব্যবস্থা হলো। পাত্রপক্ষ সদল বলে একদিন আগেই উপস্থিত। বিবাহের দিনে সকাল থেকেই শোনা গেল নগেন্দ্র নাকি বলেছে, মেয়েদের পায়ে আলতা দেওয়া, মাথায় সিঁদুর পরা আমি দু চোখে দেখতে পারি না। ওসব নাকি হিন্দুয়ানি। যাকে তাকে ঢিপ ঢিপ করে প্রণাম করতেও পারবো না। হিন্দুরা যে কোলাকুলি করে তাও আমার অপছন্দ। ব্রাহ্মদের ওসব মানতে নেই। কথাগুলি রবীন্দ্রনাথেরও কানে গেল। তিনি মৃদু হাসলেন। সাধারণ ব্রাহ্ম সমাজের অল্প বয়সী ছেলে ছোকরারা তো কিছুটা বাড়াবাড়ি করে, তা আমি জানি। নগেন্দ্রকে পরে বুঝিয়ে বললেই হবে। আমি নিজে সিঁদুর আলতা পরা বা কোলাকুলিকে সমর্থনও করি না, আবার পরিত্যাজ্যও মনে করি না। এগুলি কোনো ধর্মের অঙ্গ নয়, লোকাচার এবং স্থানীয় সংস্কৃতি। এক একটি অঞ্চলে এক এক রকম কিছু কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকে। তার বিরুদ্ধাচরণ করাও হাস্যকর গোঁড়ামি। যা অনেক মানুষে চায়, যা একটা সামাজিক প্রথা হিসাবে দাঁড়িয়ে গেছে, তা শুধু শুধু অবজ্ঞা করতে চাওয়া হবে কেন? কোনো মেয়ে যদি আলতা পরে কিংবা কপালে একটা লাল টিপ পরে আনন্দ পায়, তো পাক না। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সকালবেলাতেই নরেন্দ্র গায়ে হলুদে আপত্তি জানালো। তাতে কেউ বিশেষ আমল দিল না। খানিকটা হলুদ বাটা বরের অঙ্গে ছুঁয়ে কনের কাছে পাঠিয়ে দিতে হয়, তা এমনি পাঠিয়ে দেওয়া হলো। তবে গোলমাল বাঁধল বিবাহ বাসরে। আদি ব্রাহ্ম সমাজের রীতি অনুসারে ব্রাহ্মণকে উপবীত ধারণ করতেই হয়। যদি কারোর উপবীত না থাকে, তাহলে পুরোহিত মশাই সেখানেই গ্রন্থি দিয়ে বরকে দ্বিজত্বে উন্নীত করেন। নগেন্দ্রর উপনয়ন তো হয়নি বটেই, সে প্রস্তাব শুনেই সে বলে উঠল, আমি পইতে পড়ব না। উপবীত ধারণের প্রশ্ন নিয়েই প্রথম ব্রাহ্ম সমাজে ভাঙন ধরে। এখন সাধারণ ব্রাহ্ম সমাজই বেশি সক্রিয় ও শক্তিশালী। তাদের মধ্যে ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র ইত্যাদি জাতিভেদ নেই। পৈতে দিয়ে আলাদা করে ব্রাহ্মণকে চিহ্নিত করা তাদের কাছে উপহাসের ব্যাপার। নগেন্দ্র আদি ব্রাহ্ম সমাজের এক কন্যাকে বিবাহ করতে সম্মত হয়েছে বলে গলায় পৈতে পড়তে হবে এমন পাত্র সে নয়। সে মাথা ঝাঁকিয়ে বলল, ওসব আমার দ্বারা হবে না। পুরোহিত মশাই পড়লেন মহা ফাঁপড়ে। উপবীত না ছুঁয়ে মন্ত্র পড়লে সে বিবাহ সিদ্ধ হয় না। এদিকে ভাবি বর বেঁকে বসেছে। তিনি নরমভাবে মিনতি করে বললেন, বাবা জীবন, কিছুক্ষণের জন্য অন্তত উপবীত ধারণ করো, তারপর কাজ চুকে গেলে না হয় খুলে ফেলো। বেশিক্ষণের ব্যাপার তো নয়। তিনি নগেন্দ্রর কণ্ঠে 9 পাক দেওয়া পৈতেটি পরিয়ে দিতেই সে উঠে দাঁড়ালো।
পৈতেটি ছিঁড়ে নিক্ষেপ করল দূরে। কর্কশ কণ্ঠে বলল, এইসব জঞ্জাল ছাড়া বিয়ে হয় কিনা বলুন, নইলে। কন্যা দায়গ্রস্ত পিতা রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন একটু দূরে, যেন একটা নিথর মূর্তি, নিঃশ্বাসও পড়ছে না। কবিরও কি কখনো ক্রোধ হয় না? কিন্তু এখানে ক্রোধ সংবরণ করা ছাড়া উপায় নেই। 17-18 বছরের এই অশিষ্ট যুবকটিকে এখন জোর ধমক দেওয়া উচিত ছিল, কিন্তু তা কেউ দেবে না। নগেন্দ্রর বাড়ির লোকজন যেন মজা দেখছে। হিন্দু সমাজে একটা অদ্ভুত রীতি চালু আছে, আদি ব্রাহ্ম সমাজও তার থেকে মুক্ত নয়। বিবাহ বাসরে বরপক্ষ যেমন খুশি অভদ্র অন্যায় আচরণ করতে পারে, কিন্তু তার প্রতিবাদ করতে পারে না কন্যাপক্ষ। বিবাহ বাসরে পণের টাকা পুরোপুরি পাওয়া যায়নি, কিংবা প্রতিশ্রুত স্বর্ণালঙ্কার সব দেওয়া হয়নি। এই অজুহাত দেখিয়ে বিবাহ সম্পূর্ণ না করেই পাত্রকে উঠিয়ে নিয়ে চলে যায় বরপক্ষ। এরকম ঘটনা সারা বাংলায় অহরহ ঘটছে। কন্যাপক্ষ তখন অসহায়, কারণ পূর্ব নির্দিষ্ট দিনে নির্দিষ্ট লগ্নে যদি কন্যার বিবাহ না হয়, তাহলে সে লগ্নভ্রষ্টা হয়ে যায়। সে অতি কলঙ্কের কথা। সে কন্যার আর বিবাহ হয় না। সেই জন্য কন্যাপক্ষ তখন সেই সব লোভী কুৎসিত ব্যবহারকারী পাত্রপক্ষের কাছে হাত জোড় করে কাকুতি মিনতি করে, পা ধরতেও বাকি রাখে না। নগেন্দ্র কাব্য সাহিত্য পাঠের ধার ধারে না। তার ভাবী শ্বশুর যে একজন কবি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তি, তা সে গ্রাহ্য করল না। যেন এ পরিবারের একটি মেয়েকে বিবাহ করে সে ধন্য করে দিচ্ছে। প্রথম দিনেই তার আচরণ দেখে বোঝা যায় তার সহবত জ্ঞান নেই, রুচি নিম্ন স্তরের। এ যুবক ঠাকুরবাড়ির যোগ্য জামাতা হতে পারে না। মীরা যে সংস্কৃতির পরিমণ্ডলে বর্ধিত হয়েছে, তাতে সে শ্বশুর পরিবারে গিয়ে স্বস্তি বোধ করতে পারবে না। এখনো এ বিবাহ বন্ধ করে দেওয়া যায়, কিন্তু কবির মন দ্বিধান্বিত। এ বিবাহ সম্পন্ন না হলে যদি মীরাকে অনূঢ়া অবস্থায় কাটাতে হয় সারা জীবন, তখন তো আত্মীয় বন্ধুরা মীরার পিতাকেই দুষবে। অনুপযুক্ত স্বামীর সঙ্গে সহবাস, না সারা জীবন কুমারী থাকা, কোনটা বেশি কাম্য? সবাই চুপ করে আছে। পুরোহিত মশাই অসহায়ভাবে তাকিয়ে আছেন রবীন্দ্রনাথের দিকে। রবীন্দ্রনাথ দুবার মাথা নোয়ালেন। উপবিত ছাড়াই মন্ত্রপাঠ হোক। বাকি সময় আর রবীন্দ্রনাথ সে আসরে রইলেন না। বন্ধুদের মধ্যে জগদীশ আসেননি, লোকেনপালি তো আসতে পারেননি। এই সময় কথা বলার মতন কেউ নেই। বিদ্যালয়ের ঘরগুলিতে অতিথিদের খাওয়া দাওয়া চলছে। রবীন্দ্রনাথ সেদিকেও গেলেন না। তার বাড়ির পেছন দিকে নির্জন স্থানে পায়চারি করতে লাগলেন। জ্যৈষ্ঠ মাসের আকাশ একেবারে পরিষ্কার, মেঘের চিহ্ন নেই। অসংখ্য তারা দেখা যায়। যখন মনের মধ্যে সংকট থাকে, তখন রবীন্দ্রনাথ আকাশের দিকে তাকিয়ে শান্তি পান। কি বিপুল, কি অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড! সেদিকে মাথাটা উঁচু করলে মনে হয় এর মধ্যে মানুষের সুখ দুঃখ কত তুচ্ছ। আমি বিশ্বর সাথে রব সহজ বিশ্বাসে, আমি আকাশ হতে বাতাস নেব প্রাণের মধ্যে নিঃশ্বাসে, পেয়ে ধরার মাটির স্নেহ, পূর্ণ হবে সর্বদেহ। হঠাৎ রবীন্দ্রনাথ একটা আর্তচিৎকার শুনতে পেলেন, যেন প্রাণান্তকর কোনো নারী কণ্ঠের আর্তনাদ, খুব কাছে। রবীন্দ্রনাথের বুক কেঁপে উঠল। মীরা, এ তো মীরা। ঝোঁকের মাথায় মীরা একটা সাংঘাতিক কিছু করে বসলো নাকি? ঘোমটায় মুখ ঢেকে বসেছিল সে, তবু সে বাবার অপমানের ব্যাপারটা টের পেয়েছে। সে কি আত্মঘাতিনী হলো? রবীন্দ্রনাথ দৌড়ে ঢুকে গেলেন বাড়ির মধ্যে। আওয়াজ এসেছে স্নানের ঘর থেকে। আরো কয়েকজন এরই মধ্যে জড়ো হয়েছে সেখানে। প্রথমে রবীন্দ্রনাথ কিছুই বুঝতে পারলেন না। স্নান ঘরের দরজা খোলা, ভেতরে দাঁড়িয়ে আছে মীরা, অঙ্গে নববধূর বেশ। ডায়নামো দিয়ে বিজলি বাতি জ্বালানো হয়েছে, তাই ভেতরটা বেশ আলোকিত।
মীরা গলায় দড়িও দেয়নি, গায়ে আগুনও ধরায়নি। তার চক্ষু বিস্ফারিত, সে থরথর করে কাঁপছে। তারপর রবীন্দ্রনাথ দেখতে পেলেন সাপটাকে। ঠিক ঠিক চৌকাঠের উপর আধা আধি, বাকি অর্ধেক উঁচু হয়ে ফনা মেলে রয়েছে একটা গোখরো সাপ। এত বড় গোখরো সচরাচর দেখা যায় না। ফনা মেলে দুলছে সেই সাপ। এক নজর দেখেই মনে হলো মীরাকে বাঁচানো যাবে না। সাপটাকে মারতে গেলেই সেটা স্নান ঘরের মধ্যে ঢুকে পড়বে, মীরা বেরিয়ে আসতে পারবে না। গোখরো সাপ এমনিতেই বদমেজাজি হয়, সামনে পেয়ে প্রথমেই মীরাকে দংশন করবে। সবাই হতবুদ্ধি হয়ে আছে। কবিকে কখনো কখনো লাঠি হাতে নিতে হয়। কয়েকজন লাঠি সোটা নিয়ে এসেছে। অগ্রসর হতে সাহস পাচ্ছে না। কবি একজনের হাত থেকে একটা লাঠি নিয়ে নিলেন। আমাকে যদি কামড়ায় তো কামড়াক, তবু মেয়েকে বাঁচাতেই হবে। অতটুকু বয়স, জীবনের কিছুই জানবে না। আমি তো জীবনে অনেক কিছুই পেয়েছি। কোনোদিন কোনো প্রাণীকে আঘাত করেননি কবি, কিন্তু আজ তিনি দৃঢ় মনস্ক। একটা শক্ত ঘা দিতে হবে, তাতে সাপকে একেবারে ঘায়েল করা যায় না, তবু তার মনোযোগ মীরার দিক থেকে ফিরবে। সে ক্রুদ্ধ হয়ে এদিকে ছোবল দিতে আসবে। লাঠিটা উঁচিয়ে এক পা করে এগোতে লাগলেন কবি। সাপটির পরমায়ু আরো কিছুদিন বাকি ছিল, এবং পিতা পুত্রেরও। অকস্মাৎ সে ফনাটা নিচু করে নিল। তারপর প্রায় বিদ্যুৎ গতিতে চৌকাঠের এক পাশের গর্তে ঢুকে পড়ল। সকলে হৈ হৈ করে উঠল একসঙ্গে। মীরা ছুটে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুহাতে তাকে চেপে রইলেন রবীন্দ্রনাথ। অমঙ্গলের আশঙ্কায় তার হৃদয়ে মোচড় লাগল। আর কোনো ছেলে মেয়ের বিবাহের রাতে এরকম সাংঘাতিক কিছু ঘটেনি। এটা এটা কিসের সূচক? তবে যাই ঘটুক না কেন, আমি আমার কন্যাকে সবসময় এরকম আগলে রাখব। বিবাহ পরবর্তী পরিকল্পনা নগেন্দ্র আগে থেকেই ঠিক করে রেখেছে। নবড়া পত্নীকে নিয়ে মধুযামিনী উপভোগ করার কোনো বাসনা নেই তার। অবিলম্বে সে আমেরিকায় যাবার ব্যবস্থা করতে চায়। তার আগে সে একবার বরিশালে গিয়ে স্ত্রীকে সেখানেই রেখে আসবে কিছুদিনের জন্য। বিবাহের পর পিত্রালয় ছেড়ে যাবার সময় সব মেয়েই কান্নাকাটি করে, কিন্তু মীরার কান্না থামতেই চায় না। বাবাকে ছেড়ে সে আগে কোথাও যায়নি। মায়ের মৃত্যুর পর সেই সাধ্য মতন বাবার সেবা করেছে। এখন বাবা একলা থাকবেন কি করে? রবীন্দ্রনাথ কত করে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু মীরা একেবারে অবুঝ। দেবেন্দ্রনাথের আমলে ঠাকুরবাড়ির মেয়েরা বিয়ের পরেও বাপের বাড়িতেই থাকত। স্বামীরা ঘর জামাই হতো, কিন্তু সময় বদলে গেছে। গোষ্ঠীপতি দেবেন্দ্রনাথ নেই, ঠাকুরবাড়ির সেই আগেকার জাঁকজমকও নেই। এখন ভাইয়েরা যে যার নিজস্ব অংশে থাকে। পারস্পরিক সম্পর্ক ক্রমশ আলগা হয়ে আসছে। বিয়ের পর শ্বশুর বাড়িতে তো যেতেই হয়। মীরার দিদি মাধুরীলতা যায়নি মুঙ্গেরে। শেষ পর্যন্ত মীরার পীড়াপিড়িতে রবীন্দ্রনাথকেও বরিশাল যেতে হল। কন্যাকে তিনি তার শ্বশুরালয়ে প্রতিষ্ঠিত করে দিয়ে আসবেন। সেই প্রাদেশিক সম্মেলনের সময় ফুলার সাহেবের নির্দেশে পুলিশি অত্যাচারের বিবরণ শুনে রবীন্দ্রনাথ নৌকা ছেড়ে বরিশাল শহরে পদার্পণ করেননি। তারপর এই আবার বরিশালে আসা। তাঁর আগমন বার্তা অঘোষিতই রয়ে গেল। গাঙ্গুলি পরিবারটির ধরন ধারণ আমার মনোপুত হল না। কথাবার্তার সুর কেমন যেন রুক্ষ। নগেন্দ্রর ভাইগুলি আরো বেশি কট্টর। হিন্দু সংস্কৃতির অনেক কিছু নিয়েই তারা ঠাট্টা তামাশা করে। ব্রাহ্মদের এই বাড়াবাড়ি আমার পছন্দ নয়। আমি নিরাকার ব্রহ্মে বিশ্বাসী, তা বলে আমি রাধাকৃষ্ণের প্রেম বিরহ কাহিনী উপভোগ করতে পারবো না? এই কাহিনীর মধ্যে যে চিরন্তনতা আছে তা কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাসের মধ্যে আবদ্ধ নয়। মীরাকে তিনি অবশ্য কিছুই বুঝতে দেন না। তার শ্বশুরকুলের সকলের নামেই বিস্তর প্রশংসা করেন। স্বামী বিদেশে গেলে মীরা পড়াশুনো করার অনেক সময় পাবে। তিনিও কন্যাকে নিয়মিত চিঠি লিখবেন।
একদিন চট্টগ্রামের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এসে তাকে ধরলেন। কবি কখনো চট্টগ্রাম যাননি। সেখানকার অধিবাসীরা কবিকে একবার নিজেদের মধ্যে পেতে চায়, তারা সংবর্ধনা জানাবে। বেশি অনুরোধ করতে হল না, রবীন্দ্রনাথ রাজি হয়ে গেলেন। বরিশাল থেকেই কলকাতা ফিরতে আমার মন চাইছিল না। মীরা থাকবে না, জোড়াসাঁকোর বাড়িটা তার কাছে শূন্য মনে হয়। মীরা অবশ্য বরিশালের মতন অচেনা স্থানে শ্বশুরবাড়ির প্রায় অপরিচিত লোকজনেদের সঙ্গে একা কিছুতেই থাকতে রাজি হলেন না। রবীন্দ্রনাথ চট্টগ্রাম থেকে ফিরে এসে দেখলেন নগেন্দ্রর সঙ্গে মীরাও ফিরে এসেছে। আর কয়েকদিন পরই নগেন্দ্র আমেরিকা যাবে, মীরা তখন চলে যাবে শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ আবার প্রবন্ধ রচনা ও বক্তৃতায় ব্যস্ত হয়ে পড়লেন। নিজেকে তিনি ব্যস্ত রাখতেই চান, নইলে এক একদিন যেন বুকের মধ্যে আকাশ জোড়া শূন্যতা ঢুকে পড়ে। মনে হয় যা কিছু করে যাচ্ছি সবই যেন অর্থহীন। জীবন যেন প্রতিদিন শুষ্ক থেকে শুষ্কতর হয়ে উঠছে। সম্পূর্ণ নারী বর্জিত জীবন, একটুও মধুর রসের ছোঁয়া নেই। কোনো পুরুষ বন্ধুর সঙ্গে তিনি পুরোপুরি মন খুলে দিতে পারেন না। শুধু কোনো কোনো নারীর কাছেই তিনি সহজ হতে পারেন, এটা তার স্বভাব। বিবির বিয়ে হবার পর যোগাযোগ অনেক ক্ষীণ হয়ে গেছে। আর কোনো নারীকে আমি চিঠিও লিখি না। সেই জন্যেই কি কবিতা লেখাও কমে আসছে? একমাত্র প্রিয়ংবদার সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। সে সাহিত্যগত প্রাণ, কবিতা ভালোবাসে, নিজেও কবিতা লেখে, সে নিজের কবিতা শোনায়। কিন্তু প্রিয়ংবদার সঙ্গে ঘন ঘন দেখা হওয়ার সামাজিক অসুবিধে আছে। তাছাড়া আরও একটি অসুবিধের সৃষ্টি হয়েছে। একসময় হঠাৎ খুব টাকার টানাটানি পড়েছিল। শান্তিনিকেতনের ছাত্রদের খেতে না পাওয়ার মতন অবস্থা। শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছিল না। আমি সে সময় হন্যে হয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করছিলাম। প্রিয়ংবদা কি করে যেন তার প্রিয় কবির অত দুশ্চিন্তার কথা শুনে শতপ্রবৃত্ত হয়ে ঋণ দিয়েছিল 10,000 টাকা। আমি প্রতি মাসে কিছু কিছু সেই টাকা শোধ করেছি। কিন্তু কোনো রমণীর কাছে যদি অর্থ ঋণ থাকে, কোনো অধমর্ণ পুরুষ কি তার সঙ্গে মধুর ভাবের কথা বলতে পারে? কবির এই সংকোচের কথা জেনে প্রিয়ংবদা আরও 500 টাকা পাঠালেন শান্তিনিকেতনের জন্য। এটা ঋণ নয়, দান। তাতে কৃতজ্ঞতার বোঝা আরও বেড়ে গেল। দু একজন বন্ধু মাঝে মধ্যে ইঙ্গিত দেয়, বিপত্নিক কবির আবার বিবাহ করা উচিত। তার বয়স এখন মাত্র 46, শরীর অটুট, অদম্য কর্মক্ষমতা। তবে তিনি আর একজন জীবন সঙ্গিনীকে বেছে নেবেন না কেন? ঠিকই তো, এই বয়সের অনেক পুরুষই আকছার বিয়ে করে, এতে দোষের কিছু নেই। মেয়ের বিয়ের পরে সাংসারিক দায় দায়িত্ব থেকে তিনি অনেকখানি মুক্ত। কেউ কেউ একটু বাঁকা সুরে বলে, রবিবাবু নিজে আবার বিয়ে করবেন বলেই হয়তো ছোট মেয়েটাকে তড়িঘড়ি বিয়ে দিয়ে দিলেন। এসব কথাই কবির কাছে খুব অরুচিকর মনে হয়। মৃণালিনীর চলে যাবার পর আবার বিবাহের কথা তিনি স্বপ্নেও কখনো চিন্তা করেননি। আমি 5টি সন্তানের পিতা। তাদের মধ্যে জীবিত রয়েছে 4 জন। সম্পূর্ণ এক অচেনা নারীকে তারা মা বলে ডাকবে? এ কখনো হতে পারে? এরকম নির্লজ্জতার কাজ আমি করতে পারি, এমন কথা লোকে ভাবে কি করে? তবু নারী সঙ্গ লিপ্সা রয়ে গেছে তার মধ্যে। নারীর সৌন্দর্য, নারীর হৃদয় রহস্য পুরুষকে সৃষ্টির প্রেরণা দেয়। স্ত্রী নয়, সংসার সঙ্গিনী নয়, কোনো নারী কি শুধু বন্ধু হতে পারে না, সখী হতে পারে না? তেমন নারী বা কোথায়? একদিন ত্রিপুরার মহারাজ রাধাকিশোর মানিক্যের কাছ থেকে দূত এলো। তিনি কবির সাক্ষাৎ প্রার্থী। রবীন্দ্রনাথ রাধাকিশোরের প্রতি খানিকটা অপ্রসন্ন হয়ে আছেন। ত্রিপুরা রাজ্যে গোলমাল লেগেই আছে, কিছুতেই সামলাতে পারছেন না রাধাকিশোর। পিতার চরিত্রের দৃঢ়তা তার মধ্যে একেবারেই নেই। বীরচন্দ্র মানিক্যের আমলে রাজ্য শাসনের ব্যবস্থাপনার অনেকখানি দায়িত্ব নিয়েছিলেন তাঁর সচিব রাধারমণ ঘোষ। সে কাজে তিনি ছিলেন অতীব দক্ষ। আগেকার মহারাজ অনেকখানি নির্ভর করতেন তাঁর ওপর। এখন সেরকম একজন সুযোগ্য প্রশাসক দরকার। তাই রবীন্দ্রনাথ পাঠিয়েছিলেন তাঁর বিশ্বাসভাজন রমণীমোহন চট্টোপাধ্যায়কে।
কিন্তু রমণীমোহনের বিরুদ্ধে মহারাজের পারিষদরা চক্রান্তে মেতে উঠেছে। একজন বহিরাগতকে তারা সহ্য করবে না। রাজকার্যের জন্য উপযুক্ত ব্যক্তিকে যে কোনো স্থান থেকে আনানো যায়, কিন্তু রাধাকিশোর শক্তভাবে সমর্থন দিতে পারছেন না তাঁর এই সচিবকে। রমণীমোহন আর টিকতে পারবে না ত্রিপুরায়। এর মধ্যেই এক ইংরেজকে চাকলা রোশনাবাদের ম্যানেজার নিযুক্ত করা হয়েছে। অথচ রবীন্দ্রনাথ বারবার বলেছিলেন, কোনো ইংরেজকে যেন ঢুকতে দেওয়া না হয়। এই করে ইংরেজরা ধীরে ধীরে সম্পূর্ণ ত্রিপুরা গ্রাস করবে। ত্রিপুরা রাজ্যটির প্রতি রবীন্দ্রনাথের বিশেষ দুর্বলতা আছে। অনেক দিন থেকে তিনি জড়িয়ে আছেন এর সঙ্গে। এই রাজপরিবারটির তিনি মঙ্গলাকাঙ্ক্ষী। বীরচন্দ্রের মৃত্যুর পর যখন সিংহাসনের উত্তরাধিকার নিয়ে বিবাদ বেঁধেছিল, তিনি রাধাকিশোরকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছেন। ত্রিপুরার এই রাজপরিবার বাংলা ভাষার বিশেষ পৃষ্ঠপোষক। এই রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে বাংলা ভাষা ও সাহিত্যেরও আরও বিস্তার ঘটতে পারে। উপজাতীয়রাও বাংলা ভাষাকে গ্রহণ করেছে, কিন্তু রাধাকিশোর আমার আকাঙ্ক্ষা বিশ্বাসের মর্যাদা রাখতে পারছেন না। তাঁর পিতা ভেবেছিলেন বৈষ্ণব পদাবলীর একটি নির্ভরযোগ্য সংকলন প্রকাশ করবেন, একটা আধুনিক উন্নত প্রেসও খুলবেন। সেখান থেকে প্রকাশিত হবে আমার সমগ্র রচনার শোভন রাজ সংস্করণ। রাধাকিশোর পিতার অসমাপ্ত বাসনা পরিপূর্ণ করার কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। আগরতলায় নতুন রাজপ্রাসাদ বানাবার জন্য ব্যয় করেছেন প্রচুর অর্থ। তবু এই সাক্ষাৎ প্রার্থনা একেবারে প্রত্যাখ্যান করা যায় না। জোড়াসাঁকোর বাড়িতে মহারাজকে আমন্ত্রণ করলে অনেক আয়োজন করতে হয়। এখন সেরকম লোকবল নেই। রবীন্দ্রনাথ নিজেই গেলেন। তিনি যখন উপস্থিত হলেন, রাধাকিশোর সেই মুহূর্তে প্রাসাদের বাইরে একটি নতুন চকচকে মোটর গাড়িতে উঠছেন। রবিকে দেখে মহারাজ দু বাহু বাড়িয়ে বললেন, আসুন আসুন রবিবাবু, আপনি একদম ঠিক সময়ে এসেছেন। চলুন, এই গাড়িতে চেপে একটু গঙ্গার পবিত্র সমীরণ উপভোগ করা যাক। রবীন্দ্রনাথ গাড়িতে উঠে বসলেন। গাড়ির চালকের অঙ্গে খাকি রঙের পোশাক, মাথায় পাগড়ি। তার সামনে একজন বন্দুকধারী দেহরক্ষী। রাধাকিশোর বললেন, রবিবাবু, এই গাড়িটি সদ্য বিলেত থেকে এসেছে। দেখেছেন, ইঞ্জিনের একটুও শব্দ নেই। মোটর গাড়ি হচ্ছে ওই যুগের জাদু গালিচা। আকাশে ওড়ে না বটে, কিন্তু আপনি বসলেন আর আপনার ইচ্ছে মতন যে কোনো জায়গায় নিয়ে চলে যাবে। আচ্ছা রবিবাবু, আপনি গাড়ি চালাতে জানেন? আমি শিখবো ভাবছি। ঠাকুর বাড়িতেও গোটা দুই এক গাড়ি কেনা হয়েছে। সত্যেন্দ্রনাথ জুড়ি গাড়ি বাতিল করে এক মোটর গাড়ি চাপছেন। এখন আর মোটর গাড়ি অভিনব কিছু নয়, কিন্তু রাধাকিশোর শিশুর মতন উচ্ছ্বসিত। অনবরত গাড়ির গুণপনার কথা বলে চলেছেন। একসময় তিনি বললেন, এই গাড়ির আরোহী হয়ে বেনারস পর্যন্ত যাব ঠিক করলাম। আপনি যাবেন আমার সঙ্গে? এখন তো আমার পক্ষে সম্ভব নয়। শান্তিনিকেতনে নতুন স্কুল বাড়ি নির্মাণ করতে হচ্ছে। নিজে তদারকি করতে চাই। মহারাজ আরো দুই একবার পীড়াপিড়ি করলেন। রাজি হলেন না কবি। অন্য কোনো প্রসঙ্গ উঠছে না দেখে তিনি একটু পরে নেমে পড়লেন। পরদিন জাতীয় শিক্ষা পরিষদে তাঁর বক্তৃতা বিশ্ব সাহিত্য। জনসমাগম হয়েছিল অনেক, কিন্তু বাড়ি গিয়েও মন প্রসন্ন হল না। আমি কি প্রবন্ধ লেখক আর বক্তৃতাবাজ হিসাবে খ্যাত হব? সবাই বেশ ভারী কি ব্যক্তিত্ব হিসাবে আমাকে ভক্তি শ্রদ্ধা করবে। কবিতা কোথায়? মাথায় গুনগুন করছে নটমল্লারের সুর, মরি নই লগন লাগিরে। এটাকে ভেঙে তিনি নিজস্ব কথা বসালেন, মোরে বারে বারে ফিরালে। শেষ করার পর দু তিনবার গেয়ে খানিকটা হালকা বোধ করলেন। এরপর একটা কবিতা লিখলে হয় না? আগে এরকম কতবার হয়েছে। একই সঙ্গে দু তিনটি গান ও দু তিনটে কবিতা রচনা করে গেছেন বিভোর হয়ে। তখন জগতের আর কোনো কিছু সম্পর্কে খেয়াল থাকে না। একটা কবিতা লেখার চেষ্টা করেও মন অন্যদিকে চলে গেল। মুখে একটা তিক্ত স্বাদ। একটা নতুন অভিযোগ উঠেছে, আমার কবিতা দুর্বোধ্য। শুধু তাই নয়, আমি ইচ্ছে করে অর্থহীন ধোঁয়াটে কবিতা লিখে পরবর্তী তরুণ কবিদের মাথা খাচ্ছি। এতে বাংলা কাব্যের চরম ক্ষতি হবে।
দ্বিজেন্দ্রলাল রায় বন্ধু ছিলেন একসময়। তিনি হঠাৎ বিরোধী হয়ে বিশ্রী ভাষায় আক্রমণ করছেন। লোকেন পালিত নাকি সমর্থন যোগাচ্ছেন তাকে। সবচেয়ে আক্রমণের লক্ষ্য আমার সোনার তরী নামের কবিতাটি। ওর নাকি আধ্যাত্মিক ব্যাখ্যা সমেত 4-5 রকমের ব্যাখ্যা হয়। এক কবিতার যদি বিভিন্ন পাঠকের কাছে বিভিন্ন অর্থ প্রতিভাত হয়, বিজুবাবুর মতে সেটা নাকি বেশ খারাপ। আমি এসব তর্কে প্রকাশ্যে কিছুতেই জড়াতে চাই না। সোনার তরী নিয়ে ওদের এত মাথা ব্যথার কারণটা কি? এ সমস্ত ব্যাখ্যাকে ধিক। কবিতার রস যদি কোনো ব্যাখ্যার ওপরেই নির্ভর করে, তবে সে কবিতা বৃথায় লেখা হয়েছিল। ওরা কেন ভাবে না যে সোনার তরী কবিতাটির বিশেষ কোনো অর্থই নেই, কেবল বর্ষা, নদীর চর, কেবল মেঘলা দিনের ভাব, একটা ছবি, একটা সঙ্গীত মাত্রই হয়? তাতেই বা ক্ষতি কি? এই সব মাথার মধ্যে ঘুরলে নতুন কবিতা আসে। পরদিনই রবীন্দ্রনাথ একটা চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন। কয়েকটি ছাত্র এলো দেখা করতে। 30শে আশ্বিন বঙ্গভঙ্গের বার্ষিকী। এবারও ওই দিনটিতে রাখি বন্ধন উৎসব হবে। সারা বাংলায় পালিত হবে অরন্ধন। মিছিল হবে কলকাতার রাজপথে। এবার আরো জোরদার করতে হবে প্রতিবাদ। সেই উৎসব ও মিছিলের পূর্ব পরিকল্পনা তারা রবীন্দ্রনাথকে শোনালো। মিছিলের পুরোভাগে অবশ্যই থাকবেন রবীন্দ্রনাথ। এবারে আপনি ওই উপলক্ষে নতুন গান লিখবেন না? না, আমি আর মিছিলে যেতে চাই না। সে কি, রাখি বন্ধন আপনারই পরিকল্পনা, আপনি যাবেন না? তা কি হয়? আমরা প্রেরণা পাবো কার কাছ থেকে? রবীন্দ্রনাথ রাখি বন্ধন সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলেছেন। তিনি মাথা নেড়ে বললেন, তোমরা যাও, আমি ওর মধ্যে নেই। মিছিলে যাওয়া কবির কাজ নয়। কবির অস্ত্র লেখনী। আমি আর কোনোদিনই কোনো মিছিলে যাব না। কবিবর, আমাদের অবস্থাটা একটু ভেবে দেখুন। আমরা কার কথা শুনব? সুরেনবাবু এক কথা বলছেন, বিপিনবাবু অন্য কথা। বন্দে মাতরম পত্রিকায় অরবিন্দবাবু সরাসরি উস্কানি দিচ্ছেন রাজদ্রোহে। তিলক বলছেন হিন্দু রাজ্য স্থাপনের কথা। সরলা দেবী নেই। আমাদের কে সঠিক পথ দেখাবে? আমরা সবাই আপনাকে মান্য করি। আপনি নেতৃত্বভার গ্রহণ করুন। আপনি সারা দেশবাসীকে ডাক দিন। আমরা আপনার পেছনে এসে দাঁড়াবো। কি, আমাকে নেতা হতে বলছো? জননেতা? সভায় দাঁড়িয়ে বাগাড়ম্বর করব আমি? অপরকে হেয় করে নিজেকে বড় বলে প্রমাণিত করতে হবে আমাকে? দলাদলি, মিথ্যাচার, ব্যক্তি স্বার্থ, এর নাম রাজনীতি? আগে অন্যদের বলেছি, এখন তোমাদের জানাচ্ছি, ওসব যারা পারেন তারা করুন। আমি রাজনীতির সঙ্গে কোনো সংস্রব রাখতে চাই না। নেতা সাজবার আমার বিন্দুমাত্র সাধ নেই। আমি নিজের কাজ করে যাব। শান্তিনিকেতনের বিদ্যালয় চালানোই এখন আমার প্রধান কাজ। এই দেশ, এই দেশের মানুষের জন্য আমার যেটুকু সাধ্য আমি লিখে যাব। তোমরা আমাকে অন্য অনুরোধ করো না। কলকাতার আসন্ন কংগ্রেসের অধিবেশনে যোগদান না করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন রবীন্দ্রনাথ। সেখানে গানও গাইবেন না। তিনি চলে গেলেন শান্তিনিকেতনে। কলকাতার চেয়ে শান্তিনিকেতনেই তার নিজস্ব আশ্রয়। এখানে সবাই তাঁকে গুরুদেব বলে। তিনি জননেতা হতে চান না, কিন্তু বাকি জীবন তাঁকে গুরুদেব হয়েই থাকতে হবে। সন্ধ্যের সময় একখানি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল ভরত। এখনও তার ঘুমের ঠিক সময় অসময় নেই। কখনো মাঝরাতে জেগে উঠে বসে থাকে, আর চোখ বুজতে চায় না। সেই অবস্থাতেই সে ভোরের পাখির ডাক শুনতে পায়। আবার কোনোদিন সকাল 10টাতেই ঘুমে চোখ টেনে আসে। এখন সে সংবাদপত্র পড়ে, বইও পড়ে। দ্বারিকা একগুচ্ছ বই পাঠিয়ে দিয়েছে তার জন্য। কিন্তু একটানা বেশিক্ষণ বইয়ের দিকে চেয়ে থাকতে পারি না। কিছুক্ষণ পরেই ক্লান্ত লাগে। আজ চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের উদ্ভ্রান্ত প্রেম নামে গ্রন্থখানি পড়তে শুরু করেছি। কেমন যেন অদ্ভুত ভাষা, ঠিক
কবিতা নয়, আবার কাহিনীর মতনও নয়। কিন্তু ৩-৪ পৃষ্ঠার পরই ঘুমে ঢলে পড়েছিল সে। জেগে উঠল প্রায় ৩ ঘন্টা পরে। অসময়ের ঘুমে প্রহর জ্ঞান চলে না। ভরত প্রথমে বুঝতেই পারল না এখন সকাল না বিকেল। তার ধারণা ঘরের দরজাটা পায়ের দিকে, কিন্তু সেদিকে নিরেট দেওয়াল। তাহলে এ ঘরটা কার? আমাকে কি স্থানান্তরিত করা হয়েছে? সে উঠে বসে চোখ কচলিয়ে ভালো করে দেখল, না, সেই একই তো ঘর। দরজাটা ডান দিকে ঠিকই আছে। এক কোণে একটা লণ্ঠন জ্বলছে। ও, তাহলে এখন রাত। কত রাত? ভূমি, ভূমি, ভূমি। কেউ সাড়া দিল না। জ্বরের ঘোর ও আচ্ছন্ন অবস্থা কেটে যাবার পর এই কয়েকটা দিন ভূমিসুতাকে ডাকলেই সাড়া পাওয়া তার অভ্যেস হয়ে গেছে। মেঝেতে একটা বিছানা পেতে ভূমিসুতা শুয়ে থাকে। তার ঘুম খুব পাতলা। ভরত জেগে উঠলেই কি করে যেন সে টের পেয়ে যায়। আজ সে গেল কোথায়? ভরত আবার 2 বার ডাকল, ভূমি, ভূমি। এবারে নীল শাড়ি পরা একজন পুরুষালী ধরনের স্ত্রীলোক দরজার কাছে এসে বলল, জল খাবেন? আপনার জন্য খাবার আনবো? ভরত চোখ সুকুঞ্চিত করে তার দিকে একটুক্ষণ চেয়ে থেকে জিজ্ঞেস করল, তুমি কে? আগে আমি দাই, আমার নাম আন্না কালী। ভূমিসুতা কোথায়? আগে তা তো আমি জানি না, আমি তো এ বেলা এসেছি। ওপরে দিদিমণি বলে দিয়েছেন আপনি জেগে উঠলে আপনাকে খাবার দিতে। নিয়ে আসি? জ্ঞান ফেরার পর থেকে ভূমিসুতার হাত থেকেই শুধু খেয়েছে ভরত। এক এক সময় তার মনে হয়েছে মাঝখানের এতগুলি বছর যেন অলীক। ভূমিসুতার সঙ্গে আমার কোনো দিন বিচ্ছেদ হয়নি। নেহাতি দুঃস্বপ্ন। ভূমিসুতা সব সময় আমার পাশে পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আন্নাকালী চলে যেতে ভরত পালঙ্ক থেকে নামল। এখন সে হাঁটতে পারে। চিকিৎসকরা তাকে 2 বেলা ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করতে নির্দেশ দিয়েছেন। তার শরীরের জীর্ণ শীর্ণ ভাবটাও আর নেই। প্রতিদিন সকালে এক ক্ষৌরকার তার দাড়ি কামিয়ে দিয়ে যায়। দরজার সামনেই একটা টানা বারান্দা, এক পাশ দিয়ে ওপরে ওঠার শ্বেতপাথরের সিঁড়ি। নিচের তলায় কিছু লোকজনের কথা শোনা যাচ্ছে। ভরত বারান্দার রেলিং ধরে দাঁড়াল। একটু পরেই একজন কর্মচারী ধরনের ব্যক্তি উঠে এলো সিঁড়ি দিয়ে। ভরত তাকে ডেকে বলল, ও মশাই, একটু শুনবেন? দ্বারিকা বাবু কোথায়? লোকটির খুব ব্যস্ত ব্যস্ত ভাব। বারান্দার অন্য কোণের একটি ঘরের বন্ধ দরজার দিকে এক ঝলক তাকিয়ে বলল, নামেননি এখনো? সময় হয়ে গেছে। আচ্ছা, আমি খবর দিচ্ছি। অবিলম্বেই সিঁড়িতে খটাস খটাস শব্দ করতে করতে নেমে এলো দ্বারিকা। কোঁচকানো ধুতির ওপর সিল্কের বেনিয়ান পরা, পায়ে খড়ম, কপালে রক্তচন্দনের 3টি রেখা। ছাদে একটি ঠাকুর ঘর আছে। প্রতি সন্ধ্যায় দ্বারিকা সেখানে বেশ কিছুক্ষণ জপ তপ করে। তারপর ছেলের সঙ্গে ক্যারাম খেলতে বসে। ফাঁকে ফাঁকে রামায়ণ মহাভারতের গল্প শোনায়। ছেলের জন্য সকালে 2 জন গৃহশিক্ষক আসে। সন্ধ্যের সময় দ্বারিকা তার সঙ্গে কিছুটা সময় কাটাবেই। ভরতকে দেখে দ্বারিকা উৎফুল্ল হয়ে বলল, কিরে, ঘর থেকে বেরিয়েছিস? বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। বাহ, দিব্যি দেখাচ্ছে। সেরেই তো উঠেছিস। আয়, আমার সঙ্গে আয়, আয়। বারান্দার অপর দিকের কক্ষটির দরজা খুলল দ্বারিকা। তুলনায় এ কক্ষটি ছোট। চামড়ার গদিমোড়া কয়েকটি সোফা রয়েছে। দেওয়ালের গায়ে পরপর 2টি আলমারি। একটি আলমারি খুলতে খুলতে দ্বারিকা বলল, বস। এটা আমার প্রাইভেট চেম্বার, এখানে আর কেউ ঢোকে না। আলমারির তাকে সার সার বিলিতি মদের বোতল, কাঠগ্লাসের গেলাস, ডিকান্টার।
একটি বোতল বের করে গেলাসে সুরা ঢালতে ঢালতে দ্বারিকা বলল, রাত্রে ডিনারের আগে আমার এই কয়েক পাত্তর চড়ানো অভ্যেস হয়ে গেছে, নইলে ঘুম আসে না। তুই একটু খাবি নাকি? মানে আমি তো আর ওসব খাই না রে। আরে একসময় খেয়েছিস তো আমার সঙ্গে, মনে নেই? আরে সেই উইলসন হোটেলে, তারপর জাদুগোপালের সেই আবগারি জামাইবাবুর বাড়িতে। আহা, সেই ভদ্রলোক বেঘরে মারা গেছেন। হ্যাঁ রে, তুই শুনেছিস সে ঘটনা? ভরত সে বিষয়ে কোনো আগ্রহ না দেখিয়ে বলল, হ্যাঁ রে দ্বারিকা, একজন শক্ত চেহারার স্ত্রীলোক আমায় খাবার দেবে কেন বলল? শক্ত চেহারা? তার নরম মেয়ে মানুষ হঠাৎ পাবো কোথায়? হ্যাঁ, আরে চট করে ট্রেন্ড নার্সও পাওয়া যায় না। মেডিকেল কলেজ থেকে এই একজন দায়ীকেই আনিয়েছি। রাত্রিরে তোর যদি কিছু লাগে টাগে তাই আর কি। এই নে, একটু ব্র্যান্ডি খা, কোনো ক্ষতি হবে না। সোডা ওয়াটার মিশিয়ে দিচ্ছি, ভালো লাগবে। আসলে কি জানিস তো, এসব জিনিস না একা একা ঠিক জমে না, মানে একজন স্যাঙাত না হলে। আমি অবশ্য একাই খাই প্রতিদিন। একটা চুরুটো ধরা। আরে সেরে উঠেছিস, সেটা সেলিব্রেট করতে হবে না? ভূমিষ্যুতা চলে গেছে? হ্যাঁ, চলেই তো গেল। কেন? দ্বারিকা দুটি গেলাস হাতে নিয়ে ভরতের মুখোমুখি সোফায় বসল। ভরতের চোখের দিকে বেশ কয়েক পলক তাকিয়ে থেকে বলল, কেন চলে গেল তুই জানিস না? একটি মেয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে এখানে পড়ে রইল, রাতের পর রাত জেগে তোর সেবা করল। সে হঠাৎ কেন চলে যেতে চায় তুই বুঝিস না? ভরত সরলভাবে মাথা নেড়ে বলল, না, জানি না। এমন একটা গুণের মেয়ে আমাদের কথা শুনে এক বস্ত্রে চলে এলো। নিজের দিকে একবার চায় উনি, সর্বস্ব ঢেলে তোর যা সেবা করল অতি আপনজন ছাড়া তা কেউ করতে পারে না। আর তার বদলে তুই তাকে কি দিয়েছিস? দ্বারিকার কথা শুনে অসহায়ের মতো বিবর্ণ হয়ে গিয়ে ভরত বলল, আমি তাকে কি দেব? আমার তো কিছু নেই দ্বারিকা। ভরতের হাতে একটা গেলাস তুলে দিয়ে দ্বারিকা বলল, এই নে, এটাতে চুমুক দে। মুখখানা অমন বেগুন ভাজার মতো করার দরকার নেই, ইডিয়েট। কিছু নেই মানে কি? আমি কি কোনো জিনিস দেবার কথা বলছি? দেখ ভরত, আমার বউটা প্রায় একটা পাগল। আমি অন্য কোনো স্ত্রীলোকের দিকে নজর দিইনি, তাকেই মন প্রাণ সঁপেছি। তবু আজও আমি তার মতিগতির দিশা পাই না। আমার তুলনায় তুই দেখছিস শিশু, নারী চরিত্র কিছুই বুঝিস না। একজন রমণীকে কি দিতে হয় জানিস না? দিতে হয় ভবিষ্যৎ। আমাকে সে একবার বলেও গেল না? সেটাও সে আমার গিন্নিকে বলে গেছে। সে চলে যাবার আগে তোকে যেন কিছু জানানো না হয়। শুনলুম তো তুই তখন ঘুমোচ্ছিলি, সে তোর পা ছুঁয়ে প্রণাম করে গেছে। বিদায় নেবার সময় অনেক রকম আদিক্ষেতা হয়, হয়তো সেসব তার পছন্দ নয়। আমাকে কাল ঘুমে পেয়েছিল, কাল ঘুম। তোর যে বন্ধুটি প্রায়ই আসে, হেমচন্দ্র, তার সঙ্গে নাকি তুই কদিন ধরে আলোচনা করছিস যে আর একটু সুস্থ সবল হলেই তোরা আবার গুন্ডামি শুরু করবি, আবার ডাকাতি করতে যাবি কিংবা কাকে মারবি। দেখিস বাবা, আমাকে জড়াস না যায়। পুলিশের হুজ্জত আমি সামলাতে পারবো না। শোন, বাজারে জোর গুজব, একজন সরকারি উকিলের কাছেও আমি শুনেছি তোদের ওই যুগান্তর পত্রিকার অফিসে নাকি পুলিশের হামলা হবে শিগগিরই। যা সব গরম গরম লেখা বেরুচ্ছে, ইংরেজ সরকার আর তা কতদিন সহ্য করবে? ভাই দ্বারিকা, তোকে জানাতে দোষ নেই। আমরা কয়েকজন মিলে তলোয়ার ছুঁয়ে অগ্নিসাক্ষী করে শপথ নিয়েছি, এদেশ থেকে ইংরেজ তাড়াবার জন্য প্রয়োজনে প্রাণ দেব। সে শপথ কি ভাঙা যায়? স্বাধীনতার ব্রত নিলে আর পিছিয়ে যাওয়া যায় না, সেটা কাপুরুষতা। আমি জীবনে আগে একবার চরম কাপুরুষের মতন কাজ করেছিলাম, আবার যদি সেরকম করি তাহলে যে আমার বেঁচে থাকার কোনো মর্যাদা থাকবে না। হেম যদি আমাকে ডাকে কিংবা নাও ডাকে, হেম কোনো পরিকল্পনা নিয়েছে যদি শুনতে পাই,
তাহলে আমাকে যেতেই হবে। হেমের মতন খাঁটি মানুষ আমি আর দেখিনি জানিস। আমার জীবনের একটা সময় যখন একেবারে দিশেহারা অবস্থা, কি করব, কোথায় যাব, বাকি জীবনটা কি করে কাটাবো কিছুই ঠিক ছিল না, সেই সময় হেম আমাকে আশ্রয় দিয়েছে। মেদিনীপুরে হেমের সঙ্গে থেকে ওর মনের জোর, ওর আত্মত্যাগের নিষ্ঠা দেখে আমি ওর সঙ্গে ছুটে গেছি। হেম যদি কিছু শুরু করে আবার, আমি অবশ্যই ওর পাশে থাকব। মৌলজা, দেশের কাজ করবি তো কর না, কে বারণ করেছে? আরো কত লোক তো দেশের জন্য ঝাঁপিয়েছে, কিন্তু তারা কি বিয়ে থা করে না, ঘর সংসার করে না? সুরেন বাণুজ্যের বউ ছেলে পুলে নেই? বিপিন পাল মশাই, তোদের অরবিন্দ ঘোষ, এমনকি তোর এত বন্ধু যে হেম, এরা সবাই তো বিয়ে থা করেছে। দেখ ভরত, তোরও তো বয়স কম হলো না, তুই তো আর ছোকরাটি নোস, কত আর ঘুরে ঘুরে বেড়াবি? এক জায়গায় এবার থিতু হতে হবে না? ওই ভূমিসুতা মেয়েটা কতগুলো বছর তোর জন্য অপেক্ষা করে আছে। থিয়েটারের মেয়ে হয়েও আর কোনো পুরুষের কাছে ধরা দেয়নি, এ কথা জনে জনে সাক্ষী দিয়েছে। ঠিকই বলেছিস, বয়স হয়ে গেল, কতগুলি বছর এমনি এমনি বৃথা কেটে গেল। অন্যদের সঙ্গে আমার একটা তফাৎ আছে, আমার যে অতিশয় দেরি হয়ে গেছে। আগামী মাসেই যদি আমাকে কোনো অ্যাকশনে যেতে হয়, আমি অনেকবার মরতে মরতে বেঁচে গেছি, কিন্তু প্রত্যেকবারই তো তা হবে না। দেশের স্বাধীনতার জন্য আমাদের মতন কিছু লোককে প্রাণ দিতেই হবে। তুই বল না দ্বারিকা, ভূমিসুতাকে আমি কি দেব? আমার যে ভবিষ্যৎ বলেও কিছু নেই। তোরা ইংরেজ তাড়াবি? 50, 100, 200 বছরেও এদের হটানো যাবে? তা জানি না, তবু লড়াইটা শুরু তো করতে হবে কোনো এক সময়। চিরকালের জন্য যারা পরাধীনতা মেনে নেয়, তারা কি পূর্ণ মানুষ হতে পারে? আমরা হয়তো তেমন কিছুই পারবো না, এমনি এমনি প্রাণটা যাবে। তবু ইংরেজ শক্তির মতন এক বিশাল দৈত্যের অধীনতা মেনে নিইনি, আঘাত দিতে চেয়েছি। এই গর্বটুকু নিয়ে মরতে পারবো। পরবর্তীকালের ছেলেমেয়েরা সেটা বুঝবে না, বল? দ্বারিকার অনেক অনুরোধেও ভরত একবারের বেশি ব্র্যান্ডি নিল না। একটা চুরুট ধরিয়েও দুটান দিয়ে ফেলে দিল। মুখ এখনো বিস্বাদ হয়ে আছে। সারা রাত তার ঘুম হল না, এপাশ ওপাশ করতে লাগলো বারবার। বুকের মধ্যে অসম্ভব কষ্ট। ভূমিসুতাকে এতদিন পর এত কাছে পেয়েও আবার হারাতে হলো, কিন্তু কোন আশ্বাসে আমি তাকে আঁকড়ে ধরে রাখতে পারতাম? দ্বারিকার এখানেও আর বেশি দিন থাকা চলে না। দ্বারিকার ঔদার্যের তুলনা নেই, তবু তাকে বিপদে জড়ানো একেবারেই ঠিক নয়। উপকার যে নেয়, তারও কিছুটা বিবেচনা বোধ থাকা উচিত। এ কথা নিশ্চিত যে দ্বারিকা আমাকে ছাড়তে চাইবে না। এরকম রাতের বেলায় সরে পড়তে হবে চুপি চুপি। দ্বারিকার স্ত্রী বসন্ত মঞ্জুরি আবার আমাকে খুঁজে বার করবে। ওই রমণীটির অলৌকিক ক্ষমতার কথা ভাবলে বিস্ময়ের সীমা থাকে না, অথচ বসন্ত মঞ্জুরি আমার সামনে আসে না, কথা বলে না আমার সঙ্গে। এই বাড়িতে এসে আমি একবারের জন্য সজ্ঞানে বসন্ত মঞ্জুরির দর্শন পাইনি। না, চলে যেতেই হবে, কিন্তু কোথায় যাব? এ শহরে আর কোনো আশ্রয় নেই, পয়সা কড়িও নিঃশেষ। ভাঙা কালী মন্দির থেকে দ্বারিকা যখন আমাকে উদ্ধার করে, তখন আমার পকেটে ছিল একটি রিভলভার ও মাত্র 12টি টাকা। রিভলভারটি দ্বারিকা বারিন্দের দিয়ে দিয়েছে।
নিজের শরীরের রক্তমাখা 12টি টাকা রাখা আছে আমার বালিশের নিচে। এই আমার শেষ সম্বল। মেদিনীপুরের খামার বাড়িটিও আর আমার নিজের নেই। ফুলারবধের সংকল্প নিয়ে বেরুবার সময় নীলমাধব চক্রবর্তী নামে এক ব্যক্তির কাছে মাত্র 500 টাকায় আমি খামার বন্ধক দিয়েছিলাম। সে বন্ধক ছাড়াবই বা কি করে? এখনই অর্থ উপার্জনের চেষ্টাতেও আমি লাগতে পারবো না। শরীর ততটা সমর্থ হয়নি। ওষুধ খেয়ে যেতে হবে আরো কিছুদিন। আবার কখনো সেই আগের মতন শক্তি ফিরে পাবো কিনা কে জানে। অশক্ত শরীর, ভবিষ্যৎহীন একজন মানুষ আমি। কি দিতে পারি আমি ভূমিসুতাকে? মনের কথা আমি কারোকে বলতে পারি না। কিন্তু যদি ঈশ্বরে বিশ্বাস থাকতো তাহলে ঈশ্বরের নামে শপথ নিয়ে বলতে পারতাম, আমি শুধু ভূমিসুতাকেই চাই। যদি মা বেঁচে থাকতেন তাহলে মায়ের নামে দিব্যি দিয়ে বলতাম, ভূমিসুতার সঙ্গ না পেলে আমার বাকি জীবনটা বিস্বাদ হয়েই থাকবে। তবু এ চাওয়াও অর্থহীন। আমি কিছুতেই ভূমিসুতাকে পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারলাম না। খ্যার খ্যার শব্দে একটা পেঁচা ডাকছে যেন কোথাও। এটা লক্ষ্মী পেঁচা না কাল পেঁচা? লক্ষ্মী পেঁচা নাকি সৌভাগ্যের ইঙ্গিত নিয়ে আসে? ভরত শয্যা থেকে নেমে জানালার কাছে এসে দাঁড়ালো। পেঁচাটাকে দেখা গেল না। এ শহরে আর কোনো রাত পাখি ডাকে না। মেদিনীপুরে অনেক রাতেই একটা চোখ গেল পাখির অশ্রান্ত ডাক শোনা যেত। রাত্রির রাস্তা বেশ ঝকঝকে আর পরিচ্ছন্ন দেখায়। গ্যাসের বাতির বদলে বিজলি আলো জ্বলছে। একটাও গাড়ি ঘোড়া নেই। একটু পরে একজন লোক পথের ঠিক মাঝখান দিয়ে হেঁটে আসতে লাগল। লোকটির কোনো ব্যস্ততা নেই, গুনগুন করে গান গাইছে। এত রাতে লোকটি কোথা থেকে আসছে? কোথায় যাবে? ও যেন অনন্তকালের পথিক। ভরতের মনে হল ওই মানুষটি সে নিজে। গন্তব্যহীন পথ চলাই তার নিয়তি। বিছানায় ফিরে এসে সে ঠিক করল, মেদিনীপুরেই যেতে হবে। হেম সেখানে আছে। আমার রাহা খরচ 12 টাকায় কুলিয়ে যাবে। হেমের কাছে আমার কোনো চক্ষু লজ্জা নেই। এক হিসেবে দ্বারিকার চেয়েও হেমের কাছে আমি বেশি সহজ হতে পারি। মাসের পর মাস আমি তার সঙ্গে থেকেছি, স্টিমারে ঘুরেছি, এক অন্ন ভাগ করে খেয়েছি, এমনকি অনশনও ভাগাভাগি করেছি। কিন্তু মেদিনীপুরে যাবার আগে একবারও কি ভূমিসুতার সঙ্গে দেখা হবে না আমার? একবারও না। ভরতের মনের আশা কি পূরণ হবে? কলকাতা ছাড়ার আগে আর একবার দেখা হবে কি ভূমিসুতার সঙ্গে? এই দেখায় কি হবে তাদের শেষ দেখা, নাকি ভরত তার ভবিষ্যৎ পরিকল্পনা বদলে নেবে? মিলন হবে কি ভরত আর ভূমিসুতার? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 44। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে দেবশ্রী মুখার্জি এবং স্পন্দন দাস, হেম অভিষেক মুখার্জি, ভরত মির্চি অগ্নি, রবি সৌমেন চক্রবর্তী,
রাধাকিশোর সৌম্য চ্যাটার্জি, দ্বারিকা স্পন্দন দাস, বামন দাস, কার্তিক ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।